একটা সুদীর্ঘ সংগ্রামের পথ বেয়ে ৪৫ বছর অতিক্রম করে আজকে ৪৬ বছরে পদার্পণ করেছে। তার যে যাত্রা স্বাভাবিক ছিল না, প্রতিনিয়ত পদে পদে তাকে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। এমনকি আমি উল্লেখ করব, আপনারা যারা গতকালকের ডেইলি দেশের কথা পত্রিকা পড়েছেন, তাতে কমরেড গৌতম দাসের একটি লেখা ছিল, তাতে তিনি উল্লেখ করবার চেষ্টা করেছেন এবং এটাই বাস্তব ছিল, বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়েও সশস্ত্র সন্ত্রাসবাদীরা যারা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিয়ে আলাদাভাবে স্বাধীন ত্রিপুরা গঠনের লক্ষ্যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের চট্টগ্রামে নিজেরা নিজেদের মতো করে বিকল্প সরকার তৈরি করে ত্রিপুরায় সাধারণ মানুষের রক্তে হোলি খেলার কাজে মত্ত হয়েছিল, তারা বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় ডেইলি দেশের কথা পত্রিকা যাতে কেউ নিয়ে না যায় এবং পাঠক যারা তারা যাতে এই পত্রিকা নূতন করে হাতে নেওয়ার চেষ্টা না করে এই উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসবাদীরা সেই সময় হুলিয়া জারি করেছিল। এবং সেই পরিস্থিতিতে সশস্ত্র সন্ত্রাসবাদের সাথে আদর্শগত, রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে ত্রিধারায় একটা গুরুত্বপূর্ণ আন্দোলন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট এবং গণতান্ত্রিক শক্তি সম্মিলিতভাবে পরিচালনা করার চেষ্টা করছিল। এবং সেক্ষেত্রে উপজাতি অনুপজাতি উভয় অংশের মানুষের ঐক্যের মেলবন্ধনের মধ্য দিয়েই আমরা কিন্তু এই অশুভ শক্তিকে মোকাবেলা এবং জনবিচ্ছিন্ন কোণঠাসা করার সংগ্রামটা পরিচালনা করছিলাম। তাতে ডেইলি দেশের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিল। এরা বুঝতে পারছিল তাদের যে ঠুনকু মতাদর্শ এবং রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, এটা মূলত শোষকদের স্বার্থের রক্ষায় এবং গণতান্ত্রিক আন্দোলন এবং সমাজ পরিবর্তনের মৌলিক লক্ষ্যকে সামনে রেখে আমরা যারা কমিউনিস্ট এবং বামপন্থীরা লড়াইয়ে সামিল এবং সেই ভাবনা নিয়ে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও ত্রিপুরায় বামফ্রন্ট সরকারটাকে পরিচালনা করার চেষ্টা করছিল। তারা বুঝতে পারছিল যে এটা হচ্ছে তাদের সামনে মূল বিপদ এবং এই সামগ্রিক কর্মধারার যে বার্তা আদর্শগত, রাজনৈতিক এবং সাংগঠনিক দিক থেকে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে উপজাতি অংশের মানুষের মধ্যে ডেইলি দেশের কথা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে ট্রাইবেল এলাকাটাতে, এবং সেই সময় ট্রাইবেল এলাকাতে আমাদের সংগঠন খুবই প্রসারিত ছিল, শক্তিশালী ছিল। ট্রাইবেল এলাকার জনগণ এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছেন, ট্রাইবেল নন ট্রাইবেল উভয় অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে। কাজে সেদিক থেকে নন ট্রাইবেল এলাকাতে তাদের অহরহ আসা যাওয়ার করার সুযোগ তেমন ছিল না। কাপুরুষের মতো রাতের অন্ধকারে আক্রমণ করে, রক্ত জড়িয়ে, জীবন সংহার করে তারা পালিয়ে যেত। কিন্তু ট্রাইবেল এলাকায় জবরদস্তি করে সেখানে থাকা, খাওয়া, বিশ্রাম ইত্যাদি সমস্ত কাজ তারা করত এবং সেখানে ট্রাইবেল অংশের জনগণের উপর চাপ সৃষ্টি করত বন্দুকের নলের মুখে। সেরকম জায়গায় তারা কিন্তু বামফ্রন্ট সরকার থাকার সময়েও ডেইলি দেশের কথাকে সেখানে বিচ্ছিন্ন করে রাখার জন্য ভূমিকা নিয়েছে। কারণ অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, বামফ্রন্ট সরকার সময়ে কি প্রতিবন্ধকতা? বামফ্রন্ট সরকার এসছে তখন তো বরং পার্টি নেতৃত্ব উপলব্ধি করেছে একটা দৈনিক পত্রিকা চাই। কারণ সরকার আসার পর যখন সে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে শুরু করলো, দেখা গেল ত্রিপুরায় সেই সময়ে 12-13-14 রাজ্য পত্রিকা, দৈনিক, সাপ্তাহিক তাদের চেহারা উন্মোচিত হতে শুরু করলো। তারা যখন দেখলো তাদের শ্রেণী স্বার্থে ঘা পড়ছে, তখন তারা বিকৃত দৃষ্টিভঙ্গি নিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার কাজে আকপাশতলা বলা যায় নিজেদেরকে সংহিত করে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তখনই মনে হয়েছে যে এটা বিকল্প পত্রিকা চাই। সেই ভাবনা থেকেই ডেইলি দেশের কথার কিন্তু অভ্যুদয়। যাই হোক, সেদিক থেকে আমি বলছি যে জন্মের দিন থেকে আজ অবধি ধারাবাহিক নানা আঁকাবাঁকা পথ অতিক্রম করে লড়াইয়ের মধ্য দিয়ে
ডেইলি দেশের কথা আজকে 46 বছরে জন্মদিনে পদার্পণ করেছে। ওই যে সংগ্রাম এবং ডেইলি দেশের কথা এখন প্রায় সমার্থক। এখন আমরা যেটা শুনতে অভ্যস্ত, কমরেড তপন চক্রবর্তী উল্লেখ করার চেষ্টা করছিলেন, কমরেড রঘুর দেববর্মা বলবার চেষ্টা করেছেন। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, চর্চা করি, তারা বলতে অভ্যস্ত গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে প্রচার মাধ্যম। এবং যখনই কথাগুলি বলা শুরু হয় সেই সময় টিভি আসেনি, ইলেকট্রনিক মিডিয়া আসেনি, সেই সময়ে ছাপা প্রচার মাধ্যম মানে পত্রিকা। এটাই ছিল প্রচার এবং এটার বাস্তব ভিত্তি আছে। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমাদের দেশের মানুষকে ধর্ম, বর্ণ, সম্প্রদায় এবং দল নির্বিশেষে এটা সাধারণ সাম্রাজ্যবাদ বিরোধী যে মঞ্চ সেদিন গড়ে উঠেছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে মানে তাড়াবার যে সংগ্রামটা সেখানে সংহত হওয়ার চেষ্টা করছিল, এটার পেছনে তৎকালীন সময়ে যদিও সংখ্যার দিক থেকে খুব সীমাবদ্ধ এই ছাপা পত্রিকা ছিল, বাংলা, ইংরেজি, হিন্দি যাই আমরা বলি না কেন, সেই পত্রিকাগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এটাকে অস্বীকার করলে ইতিহাসকে অস্বীকার করা হবে। কাজেই এই বাস্তবতার উপর দাঁড়িয়েই আমাদের কিন্তু এই প্রচার মাধ্যমকে দেখতে আমরা অভ্যস্ত হয়েছি। এখন আমরা যেটা দেখছি, ইলেকট্রনিক যে মিডিয়া সেটা ছাপা প্রচার মাধ্যমকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ছাপা প্রচার মাধ্যমের যে গুরুত্ব এবং তাৎপর্য, যতই ইলেকট্রনিক মিডিয়া সেখানে চোখ ধাঁধানো এই মুহূর্তের সংবাদ পর মুহূর্তেই আমাদের সামনে সংক্ষিপ্ত পরিসর হলো তুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ছাপা প্রচার মাধ্যমের গুরুত্ব, তাৎপর্য তাকে কোনো মতেই তাদের পক্ষে টপকে যাওয়া সম্ভব না। তার গুরুত্ব এবং তাৎপর্য সম্পূর্ণ আলাদা। যাই হোক, সবটা মিলিয়েই আমি যেটা বলছি, সেটা ইলেকট্রনিক হোক, ডিজিটাল হোক, ছাপা হোক, সব মিলিয়ে এই প্রচার মাধ্যম তার একটা গুরুত্ব আছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশে দিন যত এগুচ্ছে ততই গণতন্ত্রের উপর আক্রমণ ক্রমশ প্রসারিত হচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে ফেসিবাদী দৃষ্টিভঙ্গির অনুসারী আরএসএস এর নিয়ন্ত্রণে পরিচালিত বিজেপি সরকার 10 বছর, এখন বিজেপি এককভাবে সরকার চালাবার মতো শক্তি অর্জন করতে পারেনি। বিজেপি আছে অন্যতম প্রধান শক্তি, কিন্তু এনডিএ সরকার, এদের শাসনে গণতন্ত্রের উপর আক্রমণ প্রচণ্ডভাবে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। স্বাভাবিক কারণে প্রচার মাধ্যম যদি গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হয়, তার যদি সার্থকতা কিছু থেকে থাকে, তারা এই আক্রমণ থেকে রেহাই পাবেন এটা তো মনে করার কোনো কারণ নেই। এবং তাই আমরা যেটা লক্ষ্য করছি, এই শাসনে প্রচার মাধ্যমের বিরুদ্ধে এই সরকার প্রচণ্ড রকমভাবে মানে আক্রমণাত্মক দৃষ্টি নিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। এতে আমরা অন্তত বিস্মিত না, যারা ডেইলি দেশাকতার সাথে বা গণ আন্দোলনের সাথে এবং শ্রমিক কৃষকের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তার বিকাশের সাথে আমরা যুক্ত, এটাই আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে। এবং এই যে আক্রমণটা, এই আক্রমণটা শাসক দলের কিন্তু শক্তি না। বিজেপি বা আরএসএস বা এনডিএ যাদেরকে নিয়ে তারা এখন সরকার চালাচ্ছে, এটা তাদের শক্তির লক্ষণ না, এটা তাদের দুর্বলতা। জনগণের মধ্যে তাদের বিচ্ছিন্নতা বাড়ছে, গ্রহণযোগ্যতা কমছে এবং সাধারণ মানুষ তার উপর আস্থা হারাচ্ছে, বিশ্বাস হারাচ্ছে। এটা উপলব্ধি করতে পেরেই এরা গণতন্ত্রের উপর সামগ্রিকভাবে আক্রমণ সংগঠিত করছে এবং তার মধ্যে প্রচার মাধ্যমকে বিশেষভাবে তারা বাছাই করে নিয়েছে। এবং এটাই হচ্ছে ইতিহাসের অভিজ্ঞতা। গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রকে পাথেয় করে, মাধ্যম করে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষ শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তি লাভের জন্যে যারা সংগ্রামে নিজেদেরকে সংগঠিত করার চেষ্টা করে, শাসকদের অনুচ্ছেদ হাত থেকে তাদের বেঁচে থাকার দাবি আদায় করার চেষ্টা করে,
তারা কিন্তু গণতন্ত্রের উপর আক্রমণ করে না, বরং তাদের এই সংগ্রামে গণতন্ত্রের যে বিষয়গুলো বা এই যে পতাকা, এটা তাদের সহায়ক। আক্রমণটা নামিয়ে আনে শোষকদের স্বার্থের প্রহরী শাসক যারা। বর্তমান যেমন আমাদের দেশে এনডিএ এবং তার মধ্যে প্রধান শক্তি বিজেপি পেছনে নিয়ন্ত্রণ করছে ফেসিবাদী শক্তির ধারক বাহক আরএসএস, তাদেরও প্রায় 100 বছর হতে চলেছে। তো এটা তারা কি চায়? তারা চায় তাদের সুনাম সুখ্যাতি প্রচার মাধ্যম এক নাগারে প্রচার করবে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। মানুষের জীবনের যে সমস্যা, দৈনন্দিন সমস্যা, মৌলিক সমস্যা, এগুলি ছাপা যাবে না। এগুলোর বিরুদ্ধে যে মানুষের লড়াই সংগ্রাম, এই সংগ্রামের বার্তা প্রচার করা যাবে না, এই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। এবং এর বিরুদ্ধে দাঁড়িয়ে শিরদাঁড়া উঁচু করে যারাই বলবার চেষ্টা করছে, মানুষের কথা আবার মানুষের কাছে নিয়ে, এখনো যে মানুষরা অসংগঠিত অথচ তাদের সাথেই লড়াই হচ্ছে, তাদেরকে সংগঠিত হবার ক্ষেত্রে অনুপ্রাণিত করার ভূমিকা নিচ্ছে সেই যে প্রচার মাধ্যম, এটা ছাপা হোক, আপনার ইলেকট্রনিক হোক, ডিজিটাল হোক, তাদের বিরুদ্ধে আক্রমণ তারা তীক্ষ্ণ এবং বর্বরোচিত কায়দায় এই আক্রমণ তারা সংগঠিত করার চেষ্টা করছে। এবং আক্রমণের ধরনটা কি? আমাদের ভারতবর্ষে বর্তমান সময়ে যেটা আমরা লক্ষ্য করছি, আমাদের দেশে এই যে বিগত নির্বাচনটা হয়ে গেল, তাতে পরিষ্কার হয়ে গেছে প্রায় 90 থেকে 95% এই ছাপাই বলুন, ইলেকট্রনিক বলুন, ডিজিটাল বলুন, এই যে তিনটা প্রচার মাধ্যম, এগুলো তারা নিয়ন্ত্রণ করছে, শাসকরা নিয়ন্ত্রণ করছে, কারণ তাদের হাতে বিরাট টাকা। এই যে আপনার ইলেকশন বন্ড, এই আইনটাই তৈরি করেছে বড় বড় পুঁজিপতিদের কাছ থেকে, সেখানে টাকা হাতে নেয় নির্বাচনী জয়কে নিশ্চিত করার জন্য নানা পন্থায় তাদের যে পয়সা খরচ করতে হয়, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মিডিয়া, তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য টাকা চাই। কাজে সেই টাকা খরচ করার মধ্য দিয়ে এই প্রায় 90 থেকে 95% মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করছেন। এবং এগুলো দেখবেন আপনার বিজেপির যে বক্তব্য, আরএসএস এর যে বক্তব্য, রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাদের যে ব্যাখ্যা, বিশ্লেষণ, ন্যারেটিভ যেটাকে বলে, এটা একটা পলিটিক্যাল ফ্রেজের মধ্যে এখন চলে এসছে। মানে বিভিন্ন রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে তাদের যে মূল্যায়ন, বক্তব্য এবং ব্যাখ্যা, এটাকে ইংরেজিতে একটা ফ্রেজের মতো করে ন্যারেটিভ বলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে এই যে শোষকদের স্বার্থের রক্ষক বর্তমান যে শাসকরা, তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের যে ন্যারেটিভ, এটাই কিন্তু এই প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে। এবং এটাকে ভিত্তি করে তারা ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সংখ্যায় কম হলো একটা ছোট্ট অংশ শিরদাঁড়া উঁচু করে রুখে দাঁড়াবার চেষ্টা করছে, প্রকৃত সত্যকে সাধারণ মানুষের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেখানে কি করছে তারা? পত্রিকা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, প্রচার মাধ্যমকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, সাজানো মামলা, সেখানে তাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে স্বাভাবিক কাজকর্মে বাধা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে। মিথ্যা মামলায় এই যে প্রচার মাধ্যমগুলোর যারা মূল মানে ভূমিকা গ্রহণ করছেন, মেরুদণ্ডের মতো বা এডিটর ইত্যাদি সম্পাদক, তাদেরকে কারারুদ্ধ করে মাসের পর মাস, বছরের পর বছর পচিয়ে মারার চেষ্টা করছে। এবং সেই জায়গায় কোথাও কোথাও তারা খুন পর্যন্ত করছে। এবং এই ঘটনা তো আমরা দেখছি গত 5-6 বছরে গোটা ভারতবর্ষের বিজেপি দুঃশাসনে কিভাবে ঘটে চলেছে, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। এটা যেটা আগে বলছিলাম সত্যি না? আরে আপনারা কাজ করছেন, আপনারা আপনাদের কথা বলুন, মানুষ শুনছেন, তাদের জীবনের অভিজ্ঞতায় আপনাদের কথা এবং কাজ মিলে নেওয়ার চেষ্টা করছে। আরেকটা অংশ আপনাদের কথার পরিপ্রেক্ষিতে প্রকৃত সত্যকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানুষ এটাও শুনছে, এটাও দেখছে। জীবনের অভিজ্ঞতাই মানুষের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যে জোর করে তো রাতকে দিন, দিনকে রাত করা যায় না।
আপনি বললেই তো সেটা হবে না। কাজে সেই জায়গায় এত ভয় কেন? সত্যিই যদি ভালো কাজ করেন, সত্যিই যদি সঠিক কাজ করেন, সত্যিই যদি দেশের স্বার্থে কাজ করেন, সত্যিই যদি মানুষের কল্যাণে কাজ করেন, সত্যিই যদি মানুষের জীবনের সমস্যার সমাধান করেন, এই যে প্রচার করে বেড়াচ্ছেন এই করছি সেই করছি, অর্থাৎ প্রচারের সাথে বাস্তবের কোনো মিল নাই, এগুলো যারা বিরোধিতা করার চেষ্টা করছে তাদের উপরে আক্রমণ কেন সংগঠিত করার চেষ্টা করছেন? এটা কি? অসত্যের আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিকৃতি প্রচারকে মাধ্যম করে তারা ক্ষমতায় টিকে থাকবার জন্য এই জিনিসগুলো করার চেষ্টা করছে। এই কারণেই বারবার বলছি এটা শক্তি না, দুর্বলতার লক্ষণ। কাজেই এই অবস্থার মোকাবেলা করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এবং এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে গণতান্ত্রিক আন্দোলন, শ্রেণী আন্দোলন, অর্থাৎ কৃষকদের আন্দোলন, ক্ষেতমজুরদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, নানা অংশের শ্রমজীবী অংশের মানুষ আন্দোলন, তাতে শিক্ষক আছেন, কেরানি আছেন, কর্মচারী আছেন, বিভিন্ন স্তরের তারা যে আন্দোলন করছেন, যদিও তাদের আন্দোলনের মূল বিষয়গুলি মূলত হচ্ছে অর্থনৈতিক বিষয়কে ভিত্তি করে তাদের বেঁচে বর্তা থাকার জন্য এবং পরিবর্তিত পরিস্থিতিতে তাদের জীবনযাত্রার মান তাকে উন্নত থেকে উন্নততর করার যে প্রশ্ন, একে সংগঠিত করার ক্ষেত্রে পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কাজেই এখানে যেটা বলতে চাইছি, গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন, তার সাথে এই যে সাহসী গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের সাথে যে পত্রিকা কাজ করছে প্রচার মাধ্যমের অন্যতম অঙ্গ হিসাবে, বা আপনার ইলেকট্রনিক মিডিয়ার কাজ করছে, ডিজিটাল মিডিয়ার কাজ করছে, তাকে আলাদা করে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। এটা অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, একটা আরেকটার সাথে মানে মানে রেসিপ্রোকেট করছে, সাপ্লিমেন্ট করছে, কমপ্লিমেন্ট করছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা বলবো যে এই যে গণ আন্দোলন এবং শ্রেণী আন্দোলন, এই আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের কিন্তু দায়িত্ব আছে, কারণ তারা নিজেরা উপলব্ধি করছেন যে এই প্রচার মাধ্যমের বৃহত্তর অংশটা যাদের বিরুদ্ধে তারা লড়াই করছেন, শোষক এবং শাসক, তারা নিয়ন্ত্রিত করে তাদের মিথ্যা কথাগুলো মানুষের সামনে উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত এবং বিপদগামী করার চেষ্টা করছে। সেই জায়গায় ছোট্ট যে অংশটা সিট দ্বারা উঁচু করে লড়াইটা করছে, তাদের শক্তি বাড়াতে, সংহত করতে এবং এই প্রচার মাধ্যমকে সম্প্রসারিত করার ক্ষেত্রে এই গণতান্ত্রিক আন্দোলন, শ্রেণী আন্দোলন, তার কিন্তু একটা গুরুত্ব আছে। সেই গুরুত্ব গণতান্ত্রিক আন্দোলন, শ্রেণী আন্দোলন তাদেরকে কিন্তু উপলব্ধির মধ্যে রেখে এই শক্তিটার সম্প্রসারণের জন্য ভূমিকা নিতে হবে। এই ভূমিকাটা না নিতে পারলে পর এই শোষক শাসকদের ক্ষমতাচ্যুত করে প্রকৃত জনস্বার্থবাহী একটা বিকল্প প্রতিষ্ঠার যে লড়াই চলছে, এতে কিন্তু সাফল্য আনা সম্ভব হবে না। কাজেই এদিক থেকে যেটা বলবো, গণতান্ত্রিক আন্দোলন, শ্রেণী সংগ্রামের সাথে যারা যুক্ত, সেই আন্দোলনের এই জাতীয় প্রচার মাধ্যমকে কিন্তু দারুণভাবে সাহায্য করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। এটা শুধু বক্তৃতা না, কমরেড অঘুর দেববর্মা বলবার চেষ্টা করছেন আমরা পাঠক, আমরা প্রচারকও, সঠিকভাবে বলেছেন, গুরুত্বপূর্ণ কথা। আমি পড়বো তাতেই হয়ে গেল তা না। আমরা তো দেখে অভিজ্ঞতার মধ্যে দেখা যাচ্ছে বাড়িতে পত্রিকা জেনে নিচ্ছেন, তিনি পড়ছেন, তার পরিবারের সন্তান সন্ততিরা কিন্তু এই পত্রিকাটা পড়ছে না। বাড়িতে আরো দুটা তিনটা আপনার হয়তো ভাড়াটিয়া আছেন, তারা অন্য পত্রিকা পড়ছে, কিন্তু আপনি যে পত্রিকাটা নিয়ে যাচ্ছেন ডেইলি দেশের কথা, তাদের মধ্যে কিন্তু দিয়ে যে এই পত্রিকাটা একটু পড়ুন না, আপনি অন্য যে পত্রিকা পড়ছেন আমাদের কোনো আপত্তি নেই, এই পত্রিকাটা একটু পড়ুন। এটা যদি আমরা না করি তাহলে অন্য পত্রিকার সাথে ডেইলি দেশের কথার মৌলিক গুণগত দৃষ্টিভঙ্গিগত যে ফারাকটা, আকাশ পাতাল যে ফারাকটা, এটা মানুষ বুঝবেন কি করে? কাজেই এই জায়গাটাই তো তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। এই বন্ধনটা অতিক্রম করার ক্ষেত্রে পাঠক হিসাবে আমাদের কিন্তু প্রচারক এবং সংগঠকের ভূমিকা নিতে হবে। কাজেই সেদিক থেকে এটা আজকের এই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত, আমাদের দায়িত্ব এই সম্পর্কে সচেতন থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে ভূমিকা নেওয়া, অন্যদেরকে এই কাজের সাথে যুক্ত করা। শুধু আমি পড়লাম তারপরে রেখে দিলাম, তাহলে তো চলবে না, তাহলে চলবে না। এবং সঙ্গে সঙ্গে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই যে প্রচার মাধ্যম ডেইলি দেশের কথা সহ তাদেরকেও মাথায় রাখতে হবে। এটা তো শুধু একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা মাথা নোয়াবো না, এটা বললে তো চলবে না। মতাদর্শের সংগ্রাম, শ্রেণী রাজনীতির সংগ্রাম, জনস্বার্থ বিরোধী অর্থনীতির বিরুদ্ধে লড়াই, বিকল্পের জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এই শোষকদের ক্ষমতাচ্যুত করে
জনস্বার্থবী একটা সরকার তৈরি করার প্রশ্নে যে লড়াইয়ের আহ্বান, সমাজতন্ত্রের কথা হয়তো এই মুহূর্তে আমরা বলছি না, এই যে বার্তা, এই বার্তা প্রচারের মধ্য দিয়ে গণ আন্দোলনকে বিকশিত করে এই পত্রিকার যে গ্রহণযোগ্যতা, তার প্রতি যে আকর্ষণ, এটা বাড়াবার ক্ষেত্রে কিন্তু পত্রিকাকে সেই গুরুদায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা, দায়িত্বের সাথে পালন করতে হবে। একতরফা আমাদের সংখ্যা শক্তি বৃদ্ধির জন্য আপনারা ভূমিকা নিন, অথচ তাদের আন্দোলনকে বিকশিত করার ক্ষেত্রে আমরা যদি সেখানে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে তো হবে না। ওই যে যেটা বললাম, কমপ্লিমেন্ট এবং সাপ্লিমেন্ট, এটা হবে না। তো এটা শুধু কোথাও কোথাও কমপ্লিমেন্টই হবে, কোথাও কোথাও সাপ্লিমেন্টই হবে। আমরা চাইছি দুটোই হবে, কমপ্লিমেন্টও হবে, সাপ্লিমেন্টও হবে, নাহলে তো অসুবিধা হয়ে যাবে। এই জায়গাটা আমাদেরকে অত্যন্ত দায়িত্বের সাথে ভাবনায় রেখে ভবিষ্যতে আমাদের কিন্তু নিজস্ব কর্মধারা সেখানে বিকশিত এবং প্রসারিত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। আজকের দিনে এই অনুষ্ঠানে নূতন করে আমাদের কিন্তু এই শপথটা গ্রহণ করতে হবে। তো ফলে আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি, এটা ভোট হয়ে গেছে, কয়েক মাস হলো, নতুন একটা সরকার তৈরি হয়েছে। এটা ঠিক যে আহ্বানটা ছিল বিজেপিকে বিচ্ছিন্ন করে, কোণঠাসা করে পরাস্ত করো, একটা বিকল্প সেখানে ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করো, জনস্বার্থবাহী একটা কর্মসূচিকে হাতে নিয়ে যাতে এই জনমুখী একটা সরকার প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য ভূমিকা গ্রহণ করো। বিজেপি একলাই 370 আসন চেয়েছিল, আর তার বাইরে সবাইকে নিয়ে তাদের সাথে যারা আছে 400 পার করার স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেই। সেই জায়গায় বিজেপি প্রতিরুদ্ধ হলো, বিজেপিকে পরাস্ত করা গেছে, এই কথা কিন্তু বলা যাবে না। কথার তোরে বলে দিলাম বিজেপিকে পরাস্ত হয়েছে, করা হয়েছে, এটা তো বাস্তব তথ্য বলবে না। 240 আসন পেয়েছে, স্লোগান ছিল 370, 2019-এ 303 আসন পেয়েছে। এখন এনডিএর বাকিদেরকে সঙ্গে নিয়ে এটা 295 থেকে 98 আসন হয়েছে। এমনকি বিজেপির 2019-এর এককভাবে যে 303, এটাও স্পর্শ করতে পারেনি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই ক্ষেত্রটা তৈরি করার ক্ষেত্রে দেশের কথার মতো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই বক্তব্যটাকে যে প্রচার মাধ্যম জনগণের মধ্যে নিয়ে গেছে, লড়াই সংগ্রামের পাশাপাশি প্রচার মাধ্যমের এই ভূমিকা একেবারে মানে উপেক্ষিত হয়েছে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। মাত্র 1 থেকে 1.5 বছরের ব্যবধানে, আর ইন্ডিয়া ব্লক তো তৈরি হয়েছে ভোটের 4-5 মাস আগে মাত্র। কাজে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেখা গেল ইন্ডিয়া ব্লক তারা 240-এর উপর আসন পেলেন। 7 থেকে 10টার বেশি রাজ্যে তারা তো আসন সমঝোতা সেভাবে করে উঠতে পারেননি, অনেক জায়গায় আসন সমঝোতাই হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 240টার বেশি আসন পাওয়া, এনডিএ বিজেপি সহ তারা যে সরকার তৈরি করলো, তাদের হাতে যে মূল আসন আসলে সংখ্যা গরিষ্ঠতা থেকে মাত্র 20 থেকে 21টা আসন বেশি। এটিকে একটা মারাত্মক একটা সংখ্যা, 545 আসনের মধ্যে। এটা তো মারাত্মক সংখ্যা না, আহামরির সংখ্যা না যে কে নাড়াবে। এটা যেমন ঘটনা, উল্টো দিক থেকে এই স্বল্প সময়ের উদ্যোগে বিশেষ করে বামপন্থীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, যেটা কমরেড তপন বলবার তার বক্তব্যের মধ্যে বিশেষ করে বলবার চেষ্টা করেছেন। ঘটনা এটা স্বল্প সময়ের মধ্যে 240-এর বেশি আসন, তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে গিয়ে দেখা যায় যে সেখানে 35 থেকে 38টা আসনের ফারাক। এরা কম 35 থেকে 38, আর ওরা বেশি 20 থেকে 22। কখন কোথায় কি ঘটবে কেউ কিন্তু বলতে পারে না। তার মানে সবকিছু বন্ধ করে দিয়ে, দরজা জানালা বন্ধ করে, রেডিও টিভি খুলে খালি আমরা দেখবো কখন পড়ছে কখন পড়ছে কখন পড়ছে। যেহেতু শুনে আনলাম তাদের মাত্র 20-এর বেশি আসন, বিরোধীরা মাত্র 38 আসনের পেছনে পড়ে আছে, কাজে ভেঙে গেল কিনা। এইভাবে হলে তো হবে না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে ঘরে বসে থাকার তো কোনো সুযোগ নেই।
আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে লড়াইটা তীব্র থেকে তীক্ষ্ণ করতে হবে। ধাক্কা খেয়েছে, মানুষ তাদেরকে গ্রহণ করছে না, বিকল্প বক্তব্য ব্যাপক অংশ মানুষ গ্রহণ করেছে। এনডিএ টোটাল যা ভোট পেয়েছে বিজেপি সহ, তার সঙ্গে ইন্ডিয়া ব্লকের ভোটের ফারাক কত? 1.9 ভাগ, পুরোপুরি 2 ভাগও না, 2 ভাগের কম। তার অর্থটা কি? প্রায় সমান সংখ্যক জনগণ আরএসএস বিজেপি দিকে একটা ভাগ হয়ে আছে, তার বিকল্প শক্তির দিকে ভাগ হয়ে আছে। এটা ছোট্ট একটা ফারাক বা পার্থক্য সেখানে লক্ষ্য করা যাচ্ছে। কাজেই এরকম একটা জায়গায় অনেকে যেটা মনে করেছিলেন, ধাক্কা যখন দেওয়া গেল, তারা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি, চলন বলন, কর্মসূচি পরিবর্তন করছে না, করবে না। এ নিয়ে মোহগ্রস্ত থাকার কোনো সুযোগ নেই। সেই পুরনো টিম, সেই পুরনো চেহারা, সেই পুরনো দায়িত্ব, সেটাই নরেন্দ্র মোদী চালাবার চেষ্টা করছেন। বাজেট গেল, কি আছে এই বাজেটের মধ্যে? তার বিরুদ্ধে যে ভোট গেল, অধিকাংশ ভোট কারা দিলেন? কৃষকরা দিয়েছেন, শ্রমিকরা দিয়েছেন, বেকার যুবকরা দিয়েছেন। বেকাররা যে তাদের উপর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, তার জন্য মহিলাদেরকে টার্গেট করে সারা ভারতবর্ষে নানা ফন্দি ফিকির করে তাদের সঙ্গে টানবার চেষ্টা করেছে। যুবকদের নিয়ে এবারকার নির্বাচনে খুব বেশি মাথা কামাবার চেষ্টা করেনি। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা তাই, এবং এটা ঠিক এই ক্ষেত্রে তারা খানিকটা সাফল্য অর্জন করেছে। কাজে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, যে বাজেটটা যেটা তৈরি করলো, সে বাজেটে যেই অংশের মানুষের সমর্থন তারা পেল না, তারা এটা বুঝতে পারছে। তারপরেও এই অংশের মানুষের সমস্যাগুলি সুরাহা করার জন্য প্রথম যে বাজেটটা, এই বাজেটের মধ্যে কিন্তু কোনো ইতিবাচক ভূমিকা নিল না। তারা সমস্ত কিছু ঢেলে দেওয়ার চেষ্টা করলো কর্পোরেট হাউসকে। কারণটা কি? 52 সালের পর 2024-এর যে লোকসভা নির্বাচন, এটা 18তম ছিল। এর আগে 17টা নির্বাচন হয়েছে। আমাদের দেশের একচেটিয়া পুঁজি, জোরদার জমিদার বুর্জোয়ারা, তারা কমিউনিস্টদের পক্ষে না, বামপন্থীদের পক্ষে না। তাদের মধ্যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হয়তো আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে পূর্বে যেমন কংগ্রেস, পরবর্তী সময়ে বিজেপি, মাঝে অন্যান্য শক্তি, এদের পক্ষে কিন্তু একেবারে একসাথে মিলেমিশে তারা কংগ্রেসের পক্ষে প্রথম থেকেই দাঁড়িয়েছিলেন, ঘটনা তা না। এবারেই প্রথম দেখা গেল 2024-এর লোকসভা নির্বাচনে 52 সালের পর থেকে এই 18তম নির্বাচনে এই একচেটিয়া পুঁজিপতির নেতৃত্বে আমাদের দেশের জাতীয় বুর্জোয়া এবং ভূস্বামীরা সংঘবদ্ধ হয়ে এক পায়ে বিজেপির পক্ষে দাঁড়িয়ে তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন, টাকা পয়সা থেকে আরম্ভ করে সমস্ত দিক থেকে। এবং তাদের যেখানে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি প্রসারিত করার সুযোগ আছে, সবগুলোকে তারা এক্সপ্লয়েট করার চেষ্টা করেছেন। কাজেই প্রতিফল দিতে গিয়ে বাজেটে তার কিন্তু সেখানে আমরা দেখেছি ঢেলে দেওয়ার চেষ্টা করেছে। কাজে এই পরিস্থিতিতে যে লড়াইটাকে বিকশিত করার মধ্য দিয়ে 24-এর নির্বাচনে স্বল্প সময়ের ব্যবধানে গৃহীত প্রচেষ্টার মধ্যে দিয়ে একটা ধাক্কা দেওয়া গেছে, এতে সন্তুষ্ট না হয়ে যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলবার চেষ্টা করছে, তাকে পাল্টা আঘাতে আঘাতে জর্জরিত করবার জন্য আমাদের তরফ থেকে কিন্তু ভূমিকা নিতে হবে। আমরা লক্ষ্য করছি বসে নেই মানুষ, কৃষক আবার মাঠে নেমেছে, শ্রমিকরা মাঠে নেমেছে, ছাত্ররা যে আন্দোলনটা একটু মনে হয়েছিল যেন স্তীমিত, এখন দেখা যাচ্ছে মানে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার চেষ্টা করছে। রাজ্যে রাজ্যে যুবকদের আন্দোলন সংগঠিত হচ্ছে, মায়েদের বোনদের আন্দোলন বিকশিত হচ্ছে, শিক্ষক ক্যাডারি কর্মচারী তাদের মতো করে পেশাভিত্তিক তারা সংগঠিত হয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার চেষ্টা করছেন অল্প সময়ের মধ্যে। কিন্তু এটাই বাস্তব, এটা কোনো বিকল্প নাই। কাজে এই বিষয়টাকে সংহত করা এবং এর বাইরে যে বিরাট শক্তি এখনো দূর থেকে দেখছেন, তাদেরকে আকৃষ্ট করে এই সংগ্রামের মঞ্চে সমবেত করার জন্যে আমাদের কিন্তু যারা সংগঠিত তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এক্ষেত্রে ডেলি দেশের কথা সহ ডেলি দেশের কথার মতো সিটদেরা উঁচু করে আমাদের ত্রিপুরায় এরকম 1-2টো পত্রিকা যে নাই, ঘটনা তা না, নাম আমি নাইবে উল্লেখ করলাম, তারা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম সাহসী প্রচার মাধ্যমের ভূমিকা যারা নিচ্ছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন থাকবে, এই দায়িত্ব অন্তহীনভাবে আপনাদের চালিয়ে দিতে হবে।
এবং ডেইলি দেশের কথার কাছে বিশেষ করে যেহেতু তার জন্মদিনে আমরা এখানে মিলিত হয়েছি, তার এডিটর সহ, এডিটোরিয়াল বোর্ডের মেম্বার সহ সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আবেদন করব, সেখানে অত্যন্ত সততা নিষ্ঠার সাথে এবং সমস্ত রকম গুরুত্ব দিয়ে আপনাদেরকে কিন্তু পত্রিকাটা সেভাবে পরিচালনা করতে হবে। প্রতিদিন পত্রিকা ছাপার পরের দিন যখন পত্রিকাটা ছেপে বের হবে, শুধু দেশের কথা হাতে নিয়ে বসে থাকলে চলবে না। আপনি দেখুন আগরতলায় আরো 17টা 18টা পত্রিকা বের হয়, সেই পত্রিকা কি লিখছে, এবং আপনাকে সন্ধান করে দেখতে হবে সেই পত্রিকা এমন কিছু সংবাদ দিয়েছে যেটা আমাদের দেশের কথা যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা মিস করেছি। কেন মিস করলাম, কি করে হলো, এটা দুর্বলতা। কাজে এটা যাতে না হতে পারে আইডেন্টিফাই করে পরের দিনের পত্রিকায় নিশ্চয়ই পুরনো হয়ে যাওয়া সংবাদ দেওয়ার কথা বলা হচ্ছে না, পরের দিন যাতে আমাদের খবর সংগ্রহ করা, একটু বিশ্লেষণ করা, কোনটা যাবে কোনটা যাবে না এটা দেখা, এবং তার ভিত্তিতে এমনভাবে পত্রিকাটাকে সাজিয়ে লড়াইয়ের ময়দানে যারা আছেন তাদের হাতে আমাদের তুলে দিতে হবে, যাতে তারা পত্রিকাটা হাতে নিয়ে অন্য পত্রিকার সঙ্গে তুল্যমূল্য বিশ্লেষণ করে তারা বলতে পারে যে না, আমরা যেভাবে চেয়েছিলাম, যা থাকা দরকার আমাদের লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ডেইলি দেশের কথা ইজ ক্যারিং এভরিথিং। এই যে অবস্থানটা যাতে ডেইলি দেশের কথা মানে বজায় রাখার জন্য ভূমিকা গ্রহণ করতে পারে, তার জন্য কিন্তু আজকের দিনে আমাদের শপথ নিতে হবে। সংখ্যা বাড়বে কমবে, আক্রমণ আসবে, এতে মাথা নোয়ানোর কোনো সুযোগ নাই। এই জায়গাটার মধ্যে আমাদের দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে ভূমিকা গ্রহণ করতে হবে। কাজে এই আবেদন আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনারা যারা সমবেত হয়েছেন এবং পত্রিকার সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদের সবার কাছে রেখে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে পত্রিকার সম্প্রসারণ হবে, তার গুণগত মান উন্নত হবে, পাঠকের সংখ্যা বাড়বে, এই বিশ্বাস নিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।